আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সুন্দর এই বিকেলে গ্রামের সুন্দর এক পরিবেশে বসে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম। আজকে টপিক হলো সলিউশন। তো এই সলিউশন কথাটার সাথে আমাদের মেডিকেল টার্মের কিছু মেডিকেশন বা ড্রাগ বা মেডিসিনের একটা সম্পর্ক রয়েছে, এবং সেটা হলো স্যালাইন আইটেম। তো আমরা যে স্যালাইন আইটেমগুলো নিয়ে থাকি বা রোগীদের দিয়ে থাকি, তো সেই স্যালাইন আইটেমগুলো আমাদের শরীরে কী জন্য প্রয়োগ করি, সেই স্যালাইনগুলো কীরকম হয়, এবং কোন কোন সমস্যার কারণে কোন কোন স্যালাইন দিয়ে থাকি, সেটা নিয়ে একটু প্রকারভেদগুলো আলোচনা করব আমি। তো প্রথম ভিডিওতে আমি একটু সলিউশন নিয়ে আলোচনা করি, এবং এই সলিউশনের সাথে রিলেটেড যে টার্মগুলো যেমন অসমোসিস, এই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো সলিউশন হলো একটা মিশ্রণ বাংলায় বলতে গেলে, এবং এই মিশ্রণের মধ্যে মোট দুই প্রকার উপাদান থাকে সাধারণত। একটা হলো সলভেন্ট, যেটাকে আমরা দ্রাবক হিসেবে জানি, এবং ওয়াটার হলো সর্বোৎকৃষ্ট দ্রাবক, এবং আরেকটা হলো সলিউট। সলিউটটা হলো দ্রব, যেটা আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি। এই দ্রব এবং দ্রাবক এই দুইটা মিলে সলিউশন হয় বা মিশ্রণ হয়। তো এই মিশ্রণটা পুরোপুরি মিক্স হলো কি হলো না, এটার উপর ভিত্তি করে কিছু প্রকারভেদ আছে, সমসত্ব অসমসত্ব বা এই ধরনের কিছু প্রকারভেদ আছে। কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো দ্রবণের মধ্যে যে দ্রবটা থাকে বা সলিউটটা থাকে, এই সলিউটের ঘনত্বটার উপর নির্ভর করে। শুধু একটা দ্রবণের ঘনত্বের উপর ডিপেন্ড করে না, আরেকটা দ্রবণের সাথে কম্পেয়ার করে সেই ঘনত্বটা সেইটার থেকে কম না বেশি না সমান, এটার উপর ভিত্তি করে যে তিন প্রকার দ্রবণ হয় সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং স্যালাইনগুলোও ঠিক এই তিন প্রকারেরই হয়ে থাকে। তো সলিউশনের এই তিনটা টাইপের মধ্যে একটা টাইপ হলো আইসোটনিক, দ্বিতীয় টাইপ হলো হাইপোটনিক, এবং তৃতীয় টাইপ হলো হাইপারটনিক। এখানে এই ওয়ার্ডগুলোতে মোট দুইটা টাইপ, তার মধ্যে টনিক কথাটা কমন একটা কথা বা কমন একটা সাফিক্স বলতে পারি আমরা। তো টনিক বলতে অসমোসিস নামে একটা প্রক্রিয়া বোঝায়। তো এই অসমোসিসের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের এই তিনটা টাইপ। তো আইসো মানে হলো সমান, হাইপো মানে কম, এবং হাইপার মানে বেশি। এই প্রিফিক্সগুলো আমরা অনেকেই জানি। তো যখন আমাদের বডি ফ্লুইড, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে আরেকটা দ্রবণের সলিউটগুলোর ঘনত্বের সাপেক্ষে আমরা যে স্যালাইনটা শরীরে প্রয়োগ করি, সেই স্যালাইনের যে সলিউটগুলো থাকে, যে উপাদানগুলো থাকে, এই উপাদানগুলোর ঘনত্বের উপর ঘনত্বের পার্থক্য করে আমরা মূলত এই প্রকারভেদগুলো আলোচনা করব। আমরা যে স্যালাইনগুলো প্রয়োগ করি আমাদের শরীরে, এই স্যালাইনগুলোর সলিউটগুলো রয়েছে, ওই ফ্লুইডগুলোর সলিউটগুলোর ঘনত্ব এবং আমাদের স্যালাইনগুলোর সলিউটগুলোর ঘনত্ব সমান হয়, তখন সেই স্যালাইনটাকে আমরা বলতে পারি আইসোটনিক স্যালাইন বা আইসোটনিক সলিউশন। এবং সিমিলারলি যখন আমাদের বডি ফ্লুইডের যে সলিউটগুলো রয়েছে তার ঘনত্ব এবং আমাদের যে স্যালাইন রয়েছে সেই স্যালাইনের যে সলিউট রয়েছে সেটার ঘনত্ব যখন বেশি হয়, তখন সেটা হাইপারটনিক সলিউশন, আর কম হলে হাইপোটনিক সলিউশন। তো এই ঘনত্বের উপর ডিপেন্ড করেই মূলত অসমোসিস নামক যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা চলমান থাকে। এটার উপর ভিত্তি করেই মূলত এই তিন প্রকার আলোচনা, এবং এটার সাথে আমাদের স্যালাইনগুলোর সম্পর্ক আছে বিধায় আজকে আমি এই টপিক নিয়ে আলোচনা করতেছি। তো এখন যেহেতু অসমোসিস কথাটা চলে আসলো, তো অসমোসিস কি এটা আমাদের বুঝতে হবে। অসমোসিস এর বাংলা হলো অবিশ্রবণ, এবং এই অবিশ্রবণ প্রক্রিয়া প্র্যাকটিক্যালিও আমরা অনেকে 9-10 বই দেখেছি। তো অবিশ্রবণ প্রক্রিয়াটা হলো একটা সেমি পারমিয়েবল মানে ভেদ্য। তো পুরোপুরি পারমিয়েবল হলে তো পারমিয়েবলই, আর যদি অর্ধেক পারমিয়েবল হয় তাহলে সেমি পারমিয়েবল, আর যদি একবারই ভেদ্য না হয়, কোনো একটা মাঝখানের বাধা বা মাঝখানের কোনো একটা পর্দা যদি পুরোপুরি একদমই ভেদ্য না হয়, তাহলে সেটা নন পারমিয়েবল। তো অসমোসিস নামক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সম্পন্ন হইতে গেলে আমাদের সেমি পারমিয়েবল একটা মাঝখানে পর্দা দরকার রয়েছে বা একটা বাধা দরকার রয়েছে, যেই বাধা দিয়ে পানি যাওয়া আসা করে। আমি একটা কাগজের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আমি এখানে একটা চিত্র আর্ট করার চেষ্টা করছি। এখানে মাঝখানের এই পর্দাটা হলো সেমি পারমিয়েবল পর্দা, এবং এই পাশে যে সলিউশনটা রয়েছে এই সলিউশনে সলিউটের সংখ্যা বেশি। এই পাশে যে সলিউশন রয়েছে এই সলিউশনে সলিউটের সংখ্যা কম, যার ফলে এই সলিউশনের ঘনত্ব কম, এই সলিউশনের ঘনত্ব বেশি। তো একটা পর্যায়ে এখানে যদি আমরা একটু সময় দিই, তাহলে এই পাশ থেকে ওয়াটার এই পাশে আসবে, এবং এই পাশ থেকে ওয়াটার এই পাশে এসে এইখানকার ঘনত্বটা কমে যাবে, কারণ এখানে পানির পরিমাণ বেড়ে যাবে, এবং এইখানে পানির পরিমাণ যেহেতু কমবে সেহেতু এখানে সলিউটের পরিমাণ ধীরে ধীরে বাড়বে পানির তুলনায়। তো এই পানির যে এই মুভমেন্টটা কিন্তু আমাদের শরীরেও হয়, এবং আমি আমাদের শরীরে কোনটা জিনিসের সাথে কম্পেয়ার করছিলাম, বডি ফ্লুইডের সাথে স্যালাইনের, ঠিক এরকম। তো আমাদের স্যালাইনটা যদি আমাদের এরকম ঘনত্ব কম হয়, তখন স্যালাইন থেকে পানি আমাদের বডি ফ্লুইডে যায়, আর আমাদের স্যালাইনের ঘনত্বটা যদি বেশি হয়, এটা যদি বডি ফ্লুইড হয়, সেক্ষেত্রে স্যালাইন আর বডি ফ্লুইড থেকে পানি
বিয়োজন করবে, পানি নিয়ে নেবে, নিয়ে দুই পাশের ঘনত্বটা সমান করার চেষ্টা করবে। অর্থাৎ পানির পরিমাণ কমলে দ্রব্যের পরিমাণ বাড়বে, পানির পরিমাণ বাড়লে দ্রব্যের পরিমাণ কমবে, এইভাবে ঘনত্বটা এখানে ব্যালেন্স হয়। তো এখানে এই যে মাঝখানে আমরা সেমি পারমিয়েবল যে পর্দাটা ইউজ করছি, এই পর্দাটা পারমিয়েবল কিংবা নন পারমিয়েবল হলে কি কি ঘটতে পারতো সেটাও একটু বলে দিই। এই মাঝখানে পর্দাটা যদি পারমিয়েবল হতো তাহলে শুধু ওয়াটার না, সলিউট সহ আদান প্রদান হয়ে যেত, হয়ে দুইটা দ্রবণই সব দিক থেকে একই হয়ে যেত, ওয়াটারের দিক থেকেও একই হয়ে যেত, ঘনত্বের দিক থেকেও একই হয়ে যেত। তার মানে দুইটা দ্রবণের মধ্যে কোনো পার্থক্য থাকতো না তখন ওয়াটারের দিক থেকে। কিন্তু এটা যদি সেমি পারমিয়েবল হয় তাহলে কিন্তু সলিউট আদান প্রদান হবে না, ওয়াটার আদান প্রদান হয়ে দরকার হলে ওয়াটার একটাতে কম একটাতে বেশি থাকবে, কিন্তু শুধুমাত্র ওয়াটার আদান প্রদান হয়ে ঘনত্বটা সমান হবে। আবার যদি নন পারমিয়েবল হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনোটাই আদান প্রদান হবে না। তো আমাদের অসমোসিস প্রক্রিয়া কিন্তু সেমি পারমিয়েবল মেমব্রেন রাখতে হয়, তখন শুধুমাত্র ওয়াটার এদিক ওদিক হয়ে ঘনত্বটা সমান হয়ে যায়। এবং সেমি পারমিয়েবল মেমব্রেনে যদি কখনো আমাদের সব কিছু সমান করতে চাই আমরা, ওয়াটার সহ সব কিছু, তাহলে আমাদের এখানে এক্সট্রা কিছু এনার্জি প্রয়োগ করতে হয়। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি না। তো আমি আশা করি আমাদের এইখানকার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার। আমরা একটি ছকের মাধ্যমে একটু দেখে নেওয়া যাক যে আমাদের কোন কোন স্যালাইন হাইপারটনিক, কোন কোন স্যালাইন আইসোটনিক এবং কোন কোন স্যালাইন হাইপোটনিক। সলিউশনকে আমরা মোট যে 3টা ভাগে ভাগ করছিলাম বা যে 3টা ভাগ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেটা একটু উদাহরণ সহ আমি বুঝাই দিব। তো তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই, আমাদের শরীরে আমরা যে লিকুইডগুলো নেই এগুলোকে আমরা ইনফিউশন বলে জানবো এবং ইনফিউশন বলেই জানি। তো এই ইনফিউশনগুলোকে আমরা প্রচলিত ভাষায় স্যালাইন বলে থাকি, তবে সব ইনফিউশনকে ঢালাওভাবে স্যালাইন বলা ঠিক না। স্যালাইন কথাটার সাথে সল্ট কথাটা রিলেটেড, অর্থাৎ স্যালাইন কথাটা সল্ট থেকেই আসছে। তো লবণ দিয়ে যে স্যালাইন তৈরি, অর্থাৎ আমরা সোডিয়াম ক্লোরাইড জানি লবণ, সেই সোডিয়াম ক্লোরাইড যুক্ত যে স্যালাইনটা বা যে লিকুইডটা সলিউশনটা সেটাই আমরা স্যালাইন হিসেবে জানবো। শুধু ডেক্সট্রোজ বলেন কিংবা নর্মাল স্যালাইনের সাথে অর্থাৎ লবণের সাথে ডেক্সট্রোজ কিংবা আরও অন্যান্য পুষ্টি উপাদান নিয়ে কিছু ইনফিউশন হয়, তো টোটাল জিনিসগুলোকে আমরা ইনফিউশন হিসেবেই জানবো। এখন আমরা আসি হাইপোটনিক সলিউশনে। তো হাইপোটনিক সলিউশন এখানে কনসেন্ট্রেশনের ভিত্তিতেই মূলত এই ভাগটা। তো কনসেন্ট্রেশন কি, লেস কনসেন্ট্রেশন দেন সেলস অর বডি ফ্লুইড, অর্থাৎ সেলস বা বডি ফ্লুইডের যে ফ্লুইড রয়েছে সেটার থেকে কম কনসেন্ট্রেশন, যার ফলে হাইপোটনিক। তো ওয়াটার মুভিং কোথা থেকে মুভ করে, ফ্রম দ্য সলিউশন টু দ্য সেল, সলিউশন থেকে সেলের দিক মুভ করে। কেন? কারণ যেহেতু কনসেন্ট্রেশনটা কম সেহেতু এখানে পানি বেশি রয়েছে, তো তাহলে পানি বেশি থাকার ফলে সেই পানিটা আমাদের সেলের দিকে মুভ করে। তো ইউজ কোথায় কোথায় আমরা এই হাইপোটনিক সলিউশনটা ইউজ করি? ওয়েন দ্য বডি লস ওয়াটার, যখন আমাদের বডি ওয়াটার হারায় বা ওয়াটার বের হয়ে যায় শরীর থেকে, অর চেকিং লেস ওয়াটার, অথবা কম পানি পান করে এমন রোগী, হ্যাভিং হাইপার নেট্রেমিয়া। সোডিয়াম এর ল্যাটিন নেম হলো নেট্রিয়াম, যেখান থেকে এনে আসছে প্রতীক। তো হাইপার নেট্রেমিয়া বলতে আমাদের রক্তের মধ্যে যদি সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় তো সেক্ষেত্রে আমাদের পানির পরিমাণটা বাড়াইতে হয় আমাদের সেলে। আমরা জানি এই সলিউশনের মেইন যে সলিউট সেটা হলো লবণ, সোডিয়াম ক্লোরাইড, তো সেখানে সোডিয়াম থাকে। তো এখন যদি আমরা হাইপারটনিক সলিউশন দিই সেক্ষেত্রে সোডিয়ামের পরিমাণ আরও বেশি হয়ে যাবে। কোনো রোগীর যদি সোডিয়ামের পরিমাণ বেশি পরিমাণে থাকে, হাইপার নেট্রেমিয়া যেটা আমরা বলতেছি, তো সেই সব রোগীদের ক্ষেত্রে আমরা হাইপোটনিক সলিউশন দিয়ে থাকি। তো এক্সাম্পলটা একটু আমরা যদি দেখি, আমাদের শরীরে নর্মালি যে ঘনত্বটা থাকে সেটা হলো 0.9%। তাহলে আমরা যদি এমন স্যালাইন নেই যেটা 0.9%-এর কম, সেক্ষেত্রে অবশ্যই সেটা হাইপোটনিক সলিউশন হবে। 0.9%-এর অর্ধেক হলো 0.45%। ফার্মাসিউটিক্যালসগুলো থেকে 0.45%-এ কিন্তু স্যালাইন পাওয়া যায়, অ্যাভেলেবেল রয়েছে। তো এরপরে আমরা যদি আইসোটনিক সলিউশনে আসি, সেই সলিউশন এবং সেলস অর বডি ফ্লুইডসের কনসেন্ট্রেশনটা সেম হবে। ওয়াটার মুভিংয়ের দিক থেকে আমরা যদি বলি তাহলে এখানে কোনো প্রকার ওয়াটার মুভ করে না, কারণ কনসেন্ট্রেশন যেহেতু সেম, তাহলে এখানে অভিস্রবণটা আসলে ওইভাবে খাটবে না। এটার যদি আমরা ইউজ দেখি, এটারই সবচেয়ে বেশি ইউজ। সচরাচর হাসপাতালে যদি আমরা যাই বা যে কোনো ক্লিনিক স্বাস্থ্য প্রতিষ্ঠান যেখানেই যাই, আমরা দেখব যে এই স্যালাইনটা সবচেয়ে বেশি ইউজ হয়। তো এইটার ইউজ হলো মেকিং দ্য বডি ফ্লুইড সুইটেবল ফর আইভি ইনফিউশনস। আইভি ইনফিউশন দিতে গেলে আমাদের এই নর্মাল স্যালাইনের সাথে যুক্ত করে দিতে হয়, এবং অনেক প্রকার মেডিকেশন আছে যেটা আমাদের নর্মাল স্যালাইনের সাথে অ্যাড করে রোগীদের শরীরে পুশ করা হয়, অ্যান্ড আদার মেডিকেল ইউজ, এবং অন্যান্য আরও অনেক মেডিকেল ইউজ আছে। যেমন অনেক সময় ইরিগেশনের সময় আমরা এটা ইউজ করি, আই প্রোডাক্ট হিসেবে ইউজ করি, অথবা নেজাল ড্রপ হিসেবে ইউজ করি। আবার অনেক সময় বিভিন্ন প্রকার ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করতে গেলে আমরা এই নর্মাল স্যালাইন দিয়ে ধৌত করি। তো এরকম বিভিন্ন প্রকার ইউজ রয়েছে নর্মাল স্যালাইনের। তো নর্মাল স্যালাইন বলতে এটা কেন নর্মাল স্যালাইন নাম, কারণ আমাদের বডির
যে ফ্লুইড রয়েছে সেটার যে ঘনত্বটা এবং এই স্যালাইনের ঘনত্বটা সেম, যার ফলে এটাকে আমরা নর্মাল স্যালাইন বলি। তো এবারে একটু তৃতীয় যে ক্লাসটা রয়েছে সেটাতে আমরা যাই হাইপারটনিক সলিউশন। তো হাইপারটনিক সলিউশনে তো অবশ্যই আমরা আগে থেকে জেনে আসছি যে মোর কনসেন্ট্রেশন দেন সেলস অর বডি ফ্লুইডস, অর্থাৎ বডি ফ্লুইড অথবা সেলের যে ফ্লুইডটা সেটা কনসেন্ট্রেশন এর চেয়ে আমাদের এই স্যালাইন বা সলিউশনের কনসেন্ট্রেশনটা বেশি হবে। তো তাহলে এটার ওয়াটার মুভিংটা কোন দিকে হবে? ফ্রম বডি সেলস টু দ্য সলিউশন, কারণ বডি সেলের ঘনত্ব যেহেতু কম সেহেতু এখান থেকে পানি মুভ করে আমাদের এই সলিউশনটাতে আসে আমাদের ঘনত্বটা সমান হবে। তো তাহলে এটার ইউজগুলো যদি আমরা দেখি, ফর রিডিউসিং সয়েলিং, অর্থাৎ আমাদের যদি কখনো শরীর ফুলে যায়, অর্থাৎ বডি ফ্লুইড অথবা সেল বা আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল স্পেস আছে সেখানে যদি কখনো পানির পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু আমাদের শরীর ফুলে যায়। তো সেখান থেকে পানি আমাদের রক্তে নিয়ে আসা বা সার্কুলেশনে নিয়ে আসতে পারলে কিন্তু সেই ফোলাটা অটোমেটিক কমে যায়। আমাদের শরীরে বা সেলের মধ্যে যে পানি জমা হয়ে ফুলে যায় সেই পানিটা সার্কুলেশনে আনার উপায় কি? উপায় হলো আমাদের সার্কুলেশনে এমন একটা স্যালাইন দেওয়া যেই স্যালাইনের ঘনত্ব অনেক বেশি, এবং সেই ঘনত্বটা আমাদের কমার জন্য ওইখানে ফ্লুইড দরকার, অর্থাৎ পানি দরকার। তো সেই পানিটা আমাদের অভিস্রবণ প্রক্রিয়ায়, আমাদের যেহেতু সেল মেমব্রেনটা সেমি পারমিয়েবল, সেক্ষেত্রে অভিস্রবণ প্রক্রিয়ায় আমাদের সেল থেকে সেলগুলোর মধ্যে যে স্পেস যেখানে পানি থাকে না কেন সেই পানিটা আমাদের সার্কুলেশনে নিয়ে আসার জন্য আমাদের একটা অধিক ঘনত্ব সম্পন্ন একটা স্যালাইন সার্কুলেশনের মধ্যে দিতে হয়। তখন আমাদের হাইপারটনিক সলিউশন বা স্যালাইনের প্রয়োজন হয়। আবার আমাদের শরীরে যদি কখনো সিভিয়ার হাইপোনেট্রেমিয়া হয়, আমি আগেই বলছি যে নেট্রিয়াম হলো সোডিয়াম, তো সেই সোডিয়ামের পরিমাণ যদি তীব্র হারে কমে যায় সেক্ষেত্রে আমাদের সেটার পরিমাণ বৃদ্ধি করতে হয়। তো যেহেতু আমাদের 3% স্যালাইন বলতে এখানে অধিক পরিমাণে সোডিয়াম ক্লোরাইড থাকবে, তো সেই সোডিয়াম ক্লোরাইডের যেহেতু সোডিয়াম রয়েছে তাহলে আমাদের সোডিয়ামের পরিমাণ যদি বাড়াইতে চাই আমরা হাইপোনেট্রিমিয়া থেকে মুক্তি পেতে গেলে, তখন আমাদের এই হাইপারটনিক সলিউশনটা প্রয়োজন হয়। আবার অনেক সময় আমাদের হাইপোভলিমিক শক হয় শরীরে, অর্থাৎ ব্লাডের পরিমাণ অতিরিক্ত পরিমাণে কমে যায়। তো সেই ব্লাডের পরিমাণ বৃদ্ধি করতে গেলে অবশ্যই আমাদের ব্লাডের মধ্যে একটা লিকুইড নিয়ে আসতে হবে। তো ব্লাডের মধ্যে লিকুইড নিয়ে আসা মানে সেখানে এমন একটা সলিউশন দেওয়া যে সলিউশনের ঘনত্ব বেশি, যার ফলে সে অভিস্রবণ প্রক্রিয়ায় অন্য কোথা থেকে পানি নিয়ে এসে সেই ব্লাডের পরিমাণটা বাড়িয়ে দিবে। তো এইসব ক্ষেত্রে হাইপারটনিক সলিউশনের ব্যাপক ইউজ রয়েছে। তো 3% স্যালাইন লেখা আছে এখানে উদাহরণে। তো 3% স্যালাইন বলতে কোথায় 0.9% স্যালাইন হলো নর্মাল আমাদের শরীরের সাথে যেটা ম্যাচ করে সমান সমান, সেক্ষেত্রে 3% স্যালাইন হলে অবশ্যই এটা অনেক পরিমাণে ওয়াটার নিয়ে আসবে অভিস্রবণ প্রক্রিয়ায় ঘনত্ব সমান করার জন্য। এই 3 প্রকার আমরা দেখলাম। আমরা নেক্সট ভিডিওতে আমরা কি ইনফিউশন আমাদের শরীরে ইনফিউজ করি এবং কি কারণে করি এগুলো আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।